হাসিনার 15-16 বছরে ডিজিডিএফআই যাদেরকে মনে করেছে নিবন্ধন দেওয়া দরকার তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে। আমাদের নিবন্ধন হয়েছে 8 সালে, আমাদের নিবন্ধনও দিতে চায়নি। পরে এই যে পরে যিনি হাইকোর্টের বিচারক হয়েছিলেন রুহুল কুদ্দুস বাবু, তাই তো, যে ডাক্তার জিএস ছিলেন, তিনি আমাদের এই মামলাটা করে পরে নির্বাচন কমিশনকে পরে বাধ্য করা হয়েছিল। তো তারপরে কোদাল মার্কায় পরে আমাদের নিবন্ধন হয়েছিল। কিন্তু আমি এর পাওয়ার পর থেকে এটাকে এ পর্যন্ত বলে আসছি, এটা অগণতান্ত্রিক, এটা কোনোভাবে এটাকে গ্রহণযোগ্য না। এবং এটা অনেকগুলো নিবন্ধিত দল 10-15 বছর ধরে এটা নিয়ে আন্দোলন তারা করে আসছিলেন। এটা পুরোপুরি একটা বজ্র আটনি ফসকা গেরোর মতন একটা অবস্থা। নির্বাচন কমিশন এবার অভ্যুত্থানের পরে যাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে 2-4টা দল বাদে বাকিটা একেবারে রাজনৈতিক বিবেচনায় তাদেরকে নিবন্ধন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন অথবা গোয়েন্দা সংস্থা অথবা বিদ্যমান সরকার যাদেরকে মনে করেছেন দেওয়া দরকার, এমন অদ্ভুত নাম, বিস্ময়কর, হাস্যকর এবং উদ্ভট যেসব নামে দলগুলোকে নিবন্ধন দেওয়া হয়েছে। এবং কোর্টের রায় নিয়ে কোর্টের ঘাড়ে চড়ে অনেককে নিবন্ধন দেওয়া হয়েছে। বাংলাদেশে অভ্যুত্থানের পরে যদি 5টা দলও যদি নিবন্ধিত হওয়ার প্রশ্ন থাকে, রাষ্ট্র সংস্কার আন্দোলন তার মধ্যে অন্যতম। সরকার, নির্বাচন কমিশন কারো কোনো দয়া দাক্ষিণ্যের কোনো প্রশ্ন না। এটা ন্যায্যতার প্রশ্ন, এটা ইনসাফের প্রশ্ন, এটা আইনগত বৈধতার একটা প্রশ্ন, একটা নৈতিক একটা দায়িত্বের প্রশ্ন। এটা আমার মনে হয় যে সংস্কারের গোটা এজেন্ডা, যে দল, যে সংগঠন, যে নেতৃত্ব বাংলাদেশে যারা সবচেয়ে বেশি জনপ্রিয় করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন, তার মধ্যে একেবারে পুরোধা একটা সংগঠন। সুতরাং রাষ্ট্র সংস্কার যদি নিবন্ধন না চাইতো, তাদেরকে ডেকে এনে, হাসনাত কাইমদেরকে ডেকে এনে বলা উচিত ছিল, ভাই আপনারা দল করেন, আপনাদেরকে আমরা এই প্রতীকে, এই মার্কায় আপনাদেরকে আমরা নিবন্ধন দিচ্ছি। ইলেকশন কমিশনকে আমি অভিযুক্ত করেছি 3বার। আমরা ইতিমধ্যে 3বার তাদের সঙ্গে দেখা হয়েছে। একবার ওনারা দায়িত্বে আসার পরপর, আরেকবার আমরা মাসখানিক আগে, আরেকবার এবার যে তারা রাজনৈতিক দলগুলোর সাথে তারা যে আলাপ করলেন এবারই। এবং তারা তারা চূড়ান্ত করলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো আলাপ আলোচনা ছাড়াই। তারা চূড়ান্ত করলেন এবং তারা বললেন কি যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যেহেতু এটা ওখানে আলোচনা হবে বলা হয়েছে, এজন্য রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কোনো আলোচনাই করিনি। তারা বড় ধরনের অন্যায় তারা করেছেন। মাঠে প্লেয়ার যারা, তারা জানে না কি আইনে তাদেরকে খেলতে হবে। নির্বাচনে এবার জামানতের টাকা 20,000 থেকে 50,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। কে বলেছে এটা আপনাদেরকে? কোনো রাজনৈতিক দল কি দাবি করেছে এটা যে জামানতের পরিমাণটা বৃদ্ধি করতে হবে? কেউ এটাকে দাবি করেনি। এবং তারপরে অনেক চাপাচাপির পরে কালকে আমি দেখলাম ভোটার প্রতি 10 টাকা করে তারা খরচ বলেছেন, তবে সর্বোচ্চ ব্যয়সীমা প্রার্থীর 25 লক্ষ টাকার উপরে হবে না। আগে বলা হয়েছিল 35 থেকে 60 লক্ষ টাকার মতন খরচ হবে। এটা হচ্ছে দৃশ্যমান ব্যয়। আর তারা যেসব কাজগুলো করেছেন, এক প্রার্থী ইতিমধ্যে কোটি কোটি টাকা গত 1-2 মাসে তারা কিন্তু খরচ করে ফেলেছেন। নির্বাচন কমিশনের এই ব্যাপারে আমরা কোনো তৎপরতা লক্ষ্য করিনি। এবং সেখানে যদি এই ধারা যদি চলতে থাকে, আগামী নির্বাচনও বিত্তবান ব্যবসায়ী, কালো টাকার মালিক, কোনো ক্ষেত্রে ফাঁকফোকর গলিয়ে দুর্বৃত্ত, সন্ত্রাসীরা, কিছু মাফিয়ারাও আগামী পার্লামেন্টে জেঁকে বসতে পারে, সে আশঙ্কা আমি কিন্তু দেখছি আর কি। আব্দুল হামিদ সাহেব, যিনি আগে স্পিকার ছিলেন, তিনি বলেছিলেন হাসিনার পার্লামেন্ট সম্পর্কে একবার যে 70% এখানে ব্যবসায়ী বিত্তবানরা পার্লামেন্টে আছে। এই ধারা যদি চলে, অভ্যুত্থানের পরে আমরা কি এমন একটা পার্লামেন্ট দেখতে চাই যে পার্লামেন্টে 70, 75 বা 80, 85 ভাগ এরকম একটা দুর্বৃত্ত, বিত্তবান এবং ব্যবসায়ীরা, এবং যারা একটা বড় অংশ গোটা 16 বছরের হাসিনার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাথে যাদের তেমন কোনো সম্পর্ক ছিল না, এরকম একটা পার্লামেন্ট যদি আসে, এটা আমাদের জন্য রাজনৈতিক পরাজয় হবে, নৈতিক একটা পরাজয়ের কারণ হবে। আমি ইলেকশন কমিশনকে বলতে চাই, এইসব ব্যাপারগুলোকে আপনাদের নজরদারির মধ্যে আনা দরকার। আর একই সাথে আমি প্রায় বলি, আইন প্রণয়নে যারা ল মেকাররা, এটাকে কোনো লাভজনক পেশা এটাকে তৈরি করা যাবে না। পার্লামেন্ট মেম্বার হওয়া যদি অলাভজনক জায়গাটা থাকে, তাহলে বিদ্যমান কোনোভাবে একটা সিট পাওয়ার জন্য
ইঁদুর দৌড় যেভাবে চলছে, ইঁদুর দৌড় কিন্তু অনেকখানি কিন্তু বন্ধ হয়ে যাবে। এবারকার এটা হবে না, কিন্তু ভবিষ্যতে আমি রাষ্ট্র সংস্কারকে বলবো, আমাদের সবার জন্য বলবো, কারণ আমাদের লোকাল ডেভেলপমেন্টের জন্য আমাদের লোকাল বডি আছে, লোকাল গভর্নমেন্ট আছে, কিন্তু পার্লামেন্ট মেম্বারদেরকে যদি এরকম দেন দরবার করতে হয়, মানে গম চালের ব্যবসা করতে হয়, টিনের ব্যবসা করতে হয়, বরাদ্দ নিয়ে যদি ছোটাছুটি করতে হয়, এটা আইন প্রণেতাদের কাজ না। সুতরাং ভবিষ্যতে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থাকবে। আশা করি সেটাকে আমরা বিবেচনার মধ্যে আমরা একটু আনবো।